100 বছরের একজনই নায়ক, চিরকালের মহানায়ক, বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট। আজ আমাদের এভারগ্রিন ক্লাসিক বলবে তার কথাই। মহানায়ক উত্তম কুমারের জীবন খাতার প্রতি পাতায় তখন হিসেব নিকেশ চলছে সংগ্রামের। আপনি কি কোনো আর্টিস্ট? সিনেমায় অভিনয় করেন? কেন বলুন তো? আজ এভারগ্রিন ক্লাসিকে বলবো তার জীবনে তারকা খ্যাতি পাওয়ার আগের কথা, মানে যখন অবধি তিনি তারকা হয়ে উঠতে পারেননি সেই সময় তার জীবন কেমন ছিল। যে কোনো চাকরি না, কোনো চাকরি এখানে খালি নেই। তার জীবন খাতার প্রতি পাতায় তখন হিসেব নিকেশের সংগ্রাম চলছে। নীলামওয়ালা ছওয়ানা আরে লেলো বাবু ছওয়ানা জানবে তাই ছওয়ানা এই চুনো বাজো ছওয়ানা নীলামওয়ালা। দেখুন, আমি ভদ্রলোকের ছেলে, পেটের দায়ে চাকরি খুঁজে বেড়াচ্ছি। যদি দয়া করে থাকবার জায়গা দেন, মানে যা বলবেন তাই করে দেবো। তোমার এখানে চেনাশোনা কেউ আছে? আগে হ্যাঁ আছে, বই ইয়ে হ্যাঁ, আগে না, কেউ নেই তো। দেখি 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 ব্রাদার, মুখখানা দেখি। তোমায় চিনি চিনি করি চিনিতে না পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেরেছি পেরেছি পেরেছি। তুমি সেই রাস্তায় দাঁড়িয়ে গান গাইছিলে না? আগে হ্যাঁ, শোনো বন্ধু শোনো। আগে হ্যাঁ গেছিলাম বটে। বেজে যাক তরি ডুবে যাক প্রাণ, আমার ছেঁড়া মাদুরের আধখানা তোমায় দেবো। হ্যাঁ, কি ব্যাপার? সাবাস সাবাস, যেমনি গান তেমনি গলা। ও, তাও না, আমরা প্রত্যেকে চাঁদা করে ওকে জায়গা করে দেবো, প্রত্যেকে 2 আঙুল করে জায়গা ছেড়ে দেবো। ভেসে যাক তরি ডুবে যাক প্রাণ। চলে এসো বলা, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। 1952 সালে সঞ্জীবনী, কার পাপে, লাখ টাকা এই সব সিনেমাগুলো একের পর এক চূড়ান্তভাবে ফ্লপ হলো। অবশেষে বাজারে এলো বসু পরিবার, যে সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় আর নায়কের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সুপ্রিয়া চৌধুরী। এত রাত্রে আলো দিলে তুমি কি করছো বড়দা? একটু লেখাপড়া করছিলাম। রাত 2টোর সময়? হ্যাঁ। চল কেমন লেখাপড়া দেখবো। ও সমস্ত অফিসের কাজ তুই থেকে কি করবি? এত কি অফিসের কাজ যে তুমি সারাদিনও শেষ করে উঠতে পারো না? আরে সে আছে আছে, কত রকমের কাজ থাকে। তুই এখন যা দেখিনি। এই সিনেমা থেকেই পায়ের তলায় একটু একটু করে মাটি খুঁজে পেতে শুরু করলেন অরুণ কুমার চট্টোপাধ্যায়। এসব তুই কি বলছিস সত্যি? হয়ে উঠলেন অরুণ কুমার থেকে উত্তম কুমার। তুইও কি ধনী পিতার অগণমন্য ছেলেদের মতো বাপের অর্জিত সম্পত্তির দিকে তাকিয়ে দিন গুনছিলি নাকি? বাপ মা আমাদের বড় করে তুলেছেন, উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষ করে তুলেছেন, সে সবাইকে তাদের কাছে সমালোচনা করবার জন্য? এত বড় একটা সংকট সময় কোথায় তুই তাদের সান্ত্বনা দিবি, ভরসা দিবি? তা না, তাদের ভাঙা মন ভেঙে দিয়ে সংসার আরো বিপর্যয় ডেকে আনছিস। শোন বাবা শোন, সুখেন তুমি আমায় বাধা দিও না মা। সত্যেন অনেক দুঃখী কথাগুলো বলেছে, নইলে ও কি আর বোঝে না? বোঝে, কিন্তু যেদিনও সবচেয়ে বোঝা উচিত ছিল সেই দিনেও বোঝেনি। এই আমার দুঃখ। নির্মল দে এরপর তার পরপর দুটো ছবিতে উত্তম কুমারকেই কাস্ট করলেন, আর দুটো ছবি উত্তম কুমারের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটো ছবিতেই উত্তম কুমার একেবারে ফাটিয়ে কাজ করলেন। প্রথম ছবি 74, যেখানে উত্তম সুচিত্রা জুটিকে প্রথমবারের জন্য দেখতে পাওয়া গেল। কোথাকার কোন এক মেয়ে বারে বারে সে টেলিফোন করছে। মাইয়া বস কি মাইয়া টেলিফোন করছে? আরে হ্যাঁ, যতবার বলছি যেটা রং কানেকশন আপনি ছেড়ে দিন, ততবারই বলে কাকে চাই বলুন বলুন বলুন। আর এত বড় ছোট লোক শেষকালে বললে কিনা ইডিয়েট। হ্যাঁ, ইচ্ছে করছে কিছু কাছে বলে এবারে এক চড়ে। আর আপনি কোথাকার ভদ্রলোক মশাই? আপনি আমাকে ননসেন্স বলেননি? কি আপনি? হ্যাঁ, আমি ভদ্রলোকের মতো কথা বলতে জানতে হয়, বুঝেছেন? বাণিজ্যিকভাবে চূড়ান্ত অসফল এক অভিনেতাকে দিয়ে নির্মল বাবু তার কাজ শুরু করেছিলেন। এই একটা প্রশ্নই সবার মনে বারবার ঘুরপাক খায়, আর এই প্রশ্নের উত্তরটা আজ আমি দিচ্ছি। সঞ্জীবনীতে অনুপম ঘটকের সুরে, শৈলেন রায়ের কথায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান চাঁদের বেণু বাজবে এবার চলছে, আর সেই গানটা উত্তম কুমার মনে মনে গাইছেন। স্টুডিওতেই ছিলেন নির্মল দে। তিনি হঠাৎ করেই উত্তম কুমারকে লক্ষ্য করলেন। তার চোখে পড়ল উত্তম কুমারের নাটকীয় অভিব্যক্তি, আর কানে এলো তার সুরেলা গলা। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না, লুকোচুরি রেখে খেলায় গানে যত দেয়ালেয়া পূর্ণ হবে না।
এই দুটো জিনিস মাথায় রেখেই তিনি ঠিক করলেন যে তার পরের সিনেমা বসু পরিবারে তিনি উত্তম কুমারকে রাখবেন, সেখানে তাকে বড় ভাই সুখেনের চরিত্রে তিনি কাস্ট করবেন। অনেকেই এই ব্যাপারটা নিয়ে নাক সিটকেছিল সেই সময়, অনেকেই সেদিন নির্মল দেখে বারণ করেছিল উত্তম কুমারকে দিয়ে এই কাজ না করাতে, কিন্তু নির্মল বাবু তার নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন, আর তিনি অনড় ছিলেন বলেই আজ আমরা গর্ব করতে পারি এই মানুষটাকে নিয়ে। আর পরের ছবি চাপা ডাঙার বউ, যেখানে উত্তম কুমার একটা গ্রামের সাধারণ ছেলের চরিত্রে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। বলা হয় বাংলা চলচ্চিত্রে এটা উত্তম কুমারের করা শ্রেষ্ঠ কাজ, যা আজও বাঙালির মনে শাশ্বত হয়ে আছে। এই সময় উত্তম কুমারের পাশে এসে দাঁড়িয়েছিলেন নীরেন লাহিড়ী, চিত্ত বসু, সুকুমার দাশগুপ্ত, মঙ্গল চক্রবর্তী, দেবকী বসুর মতন মানুষেরা। অগ্রদূত গোষ্ঠীর অগ্নিপরীক্ষা সিনেমাটার কথা না বললেই নয়, তার কারণ এই সিনেমাটা ছিল উত্তম কুমারের কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট। এই সিনেমা থেকেই জন্ম হয়েছিল রোম্যান্টিক উত্তম কুমারের। প্রেমিক উত্তম কুমার আর প্রেমিকা সুচিত্রা সেনের রসায়নে বাধা পড়েছিল বাঙালির মন। কি দেখছেন? দেখছি আপনার নতুন রূপ, বীরবেশ। দেখুন, আমি কিন্তু সত্যি খুব লজ্জিত। আচ্ছা, কি আসপার্থ বলুন তো, বলে কিনা জোর করে ভেতরে ঢুকবো? লজ্জা পাবার কোনো কারণ নেই। কেন? মেয়েরা পুরুষদের বীরভাবে দেখতে চায়। সত্যি? ঠাট্টা করছেন? না, আন্তরিকভাবে বলছি। ধন্যবাদ। বীরকে দিতে হয় বড় মাল্য, মালা যখন এখানে নেই তখন আপনাকে এই ফুলটা দিলাম। আর সেই থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি আমাদের ফ্লপ মাস্টারকে। এরপর 1955 সালে সুধাংশু মুখার্জির সাঁঝের প্রদীপ, সুধীর মুখার্জির সাপমোচন, মানু সেনের বিধিলিপির মধ্যে দিয়ে উত্তম কুমারের উত্তরণ শুরু হয়ে গেছিল। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের কথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু। আর এই প্রত্যেকটা সিনেমাই তখন দারুণভাবে হিট করছে বাজারে। অগ্রদূত গোষ্ঠীর পরিচালিত সবার ওপরে, পথে হলো দেরি, এই একটার পর একটা সিনেমা তখন করে চলেছেন উত্তম কুমার। বলা যেতে পারে তিনি তখন ছুটে চলেছেন সাফল্যের দিকে। প্রযোজক থেকে পরিচালক সবাই তখন তার দিকে তাকিয়ে রয়েছে, সবাই তখন তার জন্য পাগল, সবাই তখন তার কাজের জন্য পাগল, তাকে দিয়ে একটা সিনেমা করানোর জন্য পাগল। ফ্লপ মাস্টার জেনারেল থেকে তারকা উত্তম কুমার হয়ে ওঠার জার্নিটা শুরু হয়ে গেল উত্তম কুমারের। যাই হোক, এই আড্ডা তো চলতেই থাকবে, তবে এভারগ্রিন ক্লাসিকে আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিলাম। আপনি শুনতে ভুলবেন না আমাদের এভারগ্রিন ক্লাসিক। এখনই সাবস্ক্রাইব করুন উত্তম কুমার মুভিজ ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে প্রতিটি মুহূর্তের সাথে।